বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদেরকে তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন। সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ব্যাপারে নড়েচড়ে বসেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন। কয়েকদিন ধরে চলা সংঘর্ষে নিহত, আহত ও আটকদের বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি জানি না আজকে রাজশাহী থেকেও বার্তা দেওয়া হলো, তাদেরও দাবি, আবার কেন্দ্রীয়ভাবে আরেকটা দাবি। এখানে 8টি বার্তা, আরেকটি জায়গায় দেখছি 9টি বার্তা। কোটা আন্দোলনের পর কোটা আন্দোলনটা শেষ হয়েছে, একভাবে শেষ হয়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আন্দোলনকারীদের মধ্যে অনেককে বলতে শুনেছি যে তাদের উপর এখনো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা কিন্তু ইতিমধ্যে সেই ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো বুঝে ফেলেছেন। আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে জাহিদটাকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করেছে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সেই সাথে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সম্মানিত দর্শক, যে ভিডিওর অংশ বিশেষ থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, চলুন আমরা সেই অংশ বিশেষগুলো একের পর এক বিস্তারিতের মাধ্যমে দেখে আসি। ব্যাপারে নড়েচড়ে বসেছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন। কয়েকদিন ধরে চলা সংঘর্ষে নিহত, আহত ও আটকদের বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এসব ঘটনার নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানান ভলকার তুর্ক। বিবৃতিতে তিনি বলেন, আমরা টের পেয়েছি অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছে। তাদেরকে রক্ষা করার জন্য কোনো চেষ্টাই করা হয়নি। গত এক সপ্তাহ ধরে চলা সহিংসতায় সাংবাদিক, পুলিশ ও শিশুসহ অন্তত 193 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। দেশ জুড়ে চলা এই আন্দোলন সামাল দিতে বাংলাদেশ সরকার সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, সেই সাথে কারফিউ জারি ও সেনা মোতায়েন করে। এ ব্যাপারে ভলকার তুর্ক বলেন, দীর্ঘ সময় ধরে ইচ্ছা করে ইন্টারনেট বন্ধ করার মতো স্থূলবুদ্ধির কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের মতো রাষ্ট্রীয় অঙ্গীকারকে ক্ষতিগ্রস্ত করে। বিবৃতিতে সহিংসতায় আহত হাজারের বেশি মানুষের চিকিৎসা না পাওয়া এবং অনেকের নিখোঁজ থাকার কথা উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার শোক প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, অন্তত 2 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তিনি আরও উল্লেখ করেন, যারা নিহত, আহত বা আটক হয়েছে তাদের পরিবারের জন্য সরকারকে অবশ্যই সবকিছুর বিস্তারিত বিবরণ দিতে হবে। এছাড়া সাংবাদিক সহ দেশের নাগরিকদের অবাধ যোগাযোগ নিশ্চিত করতে সরকারকে ইন্টারনেট সেবা পুরোপুরি চালুরও আহ্বান জানান ভলকার তুর্ক। এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত বলে মনে করছেন। বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে এবং আমরা যা দেখেছি তা হচ্ছে গণগ্রেফতার ও হত্যাকাণ্ড। এসব ব্যাপারে আমরা অত্যন্ত স্পষ্টভাবে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে উল্লেখ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদেরকে তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন। হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকাল 4টার কিছু পরে তাদেরকে তুলে নেওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা, ছিলেন নজরদারিতেও। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে আর দেখা করতে দেওয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদেরকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। নাহিদের বোন ফাতেমা তাসলিম বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ ও আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দুজনেই অসুস্থ ছিল। তুলে নেওয়ার সময় তারা দুজনেই থরথর করে কাঁপছিল এবং তাদেরকে প্যান্ট পরতেও সময় দেওয়া হয়নি। এর আগে 22 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন, তাকে চোখ বেঁধে তুলে নিয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। ডিবি পরিচয়ে কোনো একটি রাষ্ট্রীয় বাহিনী
তাকে তুলে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেছিলেন। বিবিসি বাংলাকে সে সময় তিনি বলেছিলেন, শারীরিক নির্যাতনের কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, আঘাতের কারণে আমার 2 কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নির্যাতন করা হয়েছে আমাকে। আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি সে কারণেই হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল। গত 20 জুলাই শুক্রবার মধ্যরাতে নন্দীপাড়ার এক বন্ধুর বাসা থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয় বলে শনিবার বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছিলেন তার বাবা বদরুল ইসলাম। রোববার সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম জানান, তুলে নিয়ে যাওয়ার সময় ওই বাসার নিচে পুলিশ ও বিজিবির গাড়িসহ 3-4টি গাড়ি ছিল। সেখানে থাকা একটি প্রাইভেট কার বা মাইক্রোতে তাকে ওঠানো হয়। সে সময় 3 থেকে 4 স্তরের কাপড় দিয়ে তার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাপ পরানো হয়। কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে তাকে একটি বাড়ির রুমে নেওয়া হয় এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয়। নাহিদ ইসলাম বলেন, রোববার ভোরে 4টা থেকে 5টার দিকে পূর্বাচল এলাকায় তার জ্ঞান ফেরে। পরে আলো ফুটলে কিছু দূর হেঁটে একটি সিএনজি নিয়ে বাসায় চলে আসেন তিনি। রোববার দুপুর 12টায় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। আঘাতের কারণে তার 2 কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে বলে বিবিসিকে জানান নাহিদ। অন্যদিকে আসিফ মাহমুদকে গত 19 জুলাই রাত 11টার দিকে হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয় বলে জানান তিনি। না মানায় ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়। 24 জুলাই ফিরে আসার আগ পর্যন্ত এই 4-5 দিনে যতবার তার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, 24 জুলাই সকাল 11টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় আমাকে ফেলে দিয়ে যায়। এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো। 23 জুলাই মঙ্গলবার বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়করা সাংবাদিকদের জানান, 18 জুলাই থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ ছিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও অন্যতম 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি জানি না আজকে রাজশাহী থেকেও বার্তা দেওয়া হলো, তাদেরও দাবি, আবার কেন্দ্রীয়ভাবে আরেকটা দাবি। এখানে 8টি বার্তা, আরেকটি জায়গায় দেখছি 9টি বার্তা। এটা ঠিক যে এখন সরকারের মূল লক্ষ্য থাকবে যে এই ছাত্র আন্দোলনে একটা বিভ্রান্তি তৈরি করা, বিভক্তি তৈরি করা, যাতে এর শক্তিটা নষ্ট হয়, যাতে এর একটা শক্তি হিসাবে যে আবির্ভূত হবে শিক্ষা প্রতিষ্ঠানে, এটা কোনোভাবেই সরকার চাইবে না। কিন্তু এখানে একটা ব্যতিক্রমী হলো, আমি 2 অংশেরই বক্তব্য যেটা দেখলাম, যে তারা কিন্তু সহসায় এই দায় থেকে মুক্তি পাচ্ছে না। এই কারণে যে এইটা বিবেকের দায়, এটা একটা নৈতিকতার দায়। সেটি হচ্ছে যে এই আন্দোলনে তাই না কত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যদি সরকারি হিসাবে 200 ছাড়িয়ে যায় মৃত্যু সংখ্যা, তার অর্ধেক কি হবে? ছাত্ররা? আমি নিশ্চিত না, সবার পরিচয় আমার কাছে নেই, সেই তালিকাও নেই। সেই তালিকা কি আদৌ হবে কিনা জানি না। যেমন ক্ষয়ক্ষতির তালিকা খুব পরিষ্কার, যেটি নিয়ে সরকার অলরেডি মাঠে নেমেছে, কিন্তু মৃত্যুর তালিকাটা খুব বেশি ফোকাস করতে চায় না এবং ওইটাকে সারপ্রেস করে নাশকতাটা বড়, সেটাকে সামনে আনতে চায়। এখন ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দেবে, যাদের নেতৃত্বে এত বড় আন্দোলন হয়েছে, তারা এটাকে ওন করেই কিন্তু তাদের কর্মসূচি সামনে আনতে হবে। তো সেই অর্থে দেখছি যে 8টি বার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হতাহতদের তালিকা তৈরি, যেটি মানবাধিকার সংস্থাগুলিও বলছে, আন্তর্জাতিক, জাতিসংঘ সহ। হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবু সাইদ কিভাবে মারা গেল, ছাদে যেই শিশু। সত্যিকার চ্যালেঞ্জের মুখে পড়ে আওয়ামী লীগ কতটা ছন্ন ছাড়া হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, সেটা বোঝা যায় তাদের বয়ানের উল্টোপাল্টা ভুল দেখলে। আমি গতদিনই এটা বা 2 দিন আগেই এটা নিয়ে কথা বলেছিলাম। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে, আমাদের সামনে একটা ন্যারেটিভ আনা হচ্ছে, সেটা হলো বিএনপি জামাত আসলে কোটা সংস্কার আন্দোলনের স্টুডেন্টদেরকে সামনে রেখে সারা দেশে এই ঘটনা ঘটিয়েছে এবং এই অভিযোগের মাধ্যমে এবং এই অভিযোগের পর তারা কতগুলো স্টেপস নিতে শুরু করেছে। আমরা দেখেছি তারা গণহারে গ্রেফতার শুরু করেছে, অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, টর্চার হচ্ছেন। সরকারের বক্তব্যটা এরকম যে এটা কোটা দিয়ে শুরু হয়েছে, স্টুডেন্টদেরকে সামনে ঢালের মতো ব্যবহার করে পেছন থেকে বিএনপি জামাত তাদের নিজেদের লোক, এবং তারা যে শব্দটা ব্যবহার করছে অহরহ হরদম, সেটা হচ্ছে কিছু টোকাই ভাড়া করে তারা এই মুভমেন্টটা করেছে, কিছু টাকা পয়সা ধরিয়ে দিয়ে। এবং লন্ডন থেকে জনাব তারেক রহমানের নাম কেউ স্পষ্টভাবে উচ্চারণ করছেন। আমরা ঢাকা ডিবির প্রধান জনাব হারুন স্পষ্টভাবে তারেক রহমানের কথা বলছেন, উনি কি বক্তব্য দিচ্ছেন, নেতাকর্মীরা চুরি পরে চলে যেতে হবে, এই কাজটা করতে না হলে এইসব কথা বলছেন। আবার প্রধানমন্ত্রী গতকালই উনি যখন বিটিভি দেখতে গেছেন, বিটিভিতে যা হয়েছে সেটা দেখতে গেছেন, সেখানে একটা বক্তৃতা করেছেন। সেই বক্তৃতায়ও তিনি লন্ডন থেকে কথাটা বলেছেন। তার মানে এই ঘটনাগুলো আমরা ধরে নেই জনাব তারেক রহমানের নির্দেশে এবং নিয়ন্ত্রণে এবং পরিচালনায় ঘটেছে, ধরে নিলাম তর্কের খাতিরে। কি ঘটলো? বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে সরকার কারফিউ জারি করা ছাড়া
আপাত শান্ত অবস্থা তৈরি করতে পারেনি। মানে খেয়াল করি আমরা, সরকার চাইলে কিন্তু মিলিটারিকে সিভিল ফোর্স, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ডিপ্লয় করতে পারতো উইদাউট কারফিউ। মানে আপনি পুলিশ দিয়ে পারেননি, বিজিবি আনলেন, নির্বিচারে মানুষ হত্যা করলেন, আহত করলেন, পারেননি। আপনি মিলিটারি ডিপ্লয় করতে পারতেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে কারফিউ ছাড়া। সেই সাহস হয়নি। আপনি দুটো অস্ত্র, সর্বশেষ অস্ত্র একসাথে ব্যবহার করেছেন, যেখানে মিলিটারিকে আমরা স্পষ্টভাবে, দলের সাধারণ সম্পাদক তো বলেছেনই দেখা মাত্র গুলি করা হবে যদি কেউ কোনো কেওস তৈরি করার চেষ্টা করে। মিলিটারিকে আমরা একই ধরনের মাইকিং করতে শুনেছি। সো আপাত শান্ত অবস্থার জন্য একেবারে সর্বশেষ যে অস্ত্র, লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটর আরসিউতে যেমন দেওয়া হয়, সেটা এনে এখন পর্যন্ত সরকার বেঁচে আছে। সো এই পরিস্থিতি তৈরি হয়েছে। কি হলো? এর মধ্যে সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা, বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আরও কিছু, স্বাস্থ্য অধিদপ্তর, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়, এরকম অনেকগুলো, এবং কয়েকশো, সংখ্যাটা 150-200 সম্ভবত, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর স্থাপনা, থানা, ফাঁড়ি, পুলিশ বক্স, বিজিবির থানা, পুলিশের ইনভেস্টিগেশনের পিবিআইয়ের অফিস, এরকম অসংখ্য জিনিস আক্রমণের শিকার হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তার চাইতে বড় কথা হচ্ছে, একটা জেলা নরসিংদীতে সম্ভবত, আমি ভুল না করলে, একটা কারাগার ভেঙে ঢুকে সব কয়েদিদেরকে বের করে দেওয়া হয়েছে, কারাগারে সব নথি পুড়িয়ে দেওয়া হয়েছে, 85টা অস্ত্র লুট হয়েছে, যার মধ্যে মাত্র 11টা শটগান, বাকিগুলো হচ্ছে চাইনিজ অ্যাসল্ট রাইফেল, 8,500 রাউন্ড গুলি। আমি স্মৃতি থেকে বলছি, সংখ্যাগুলো এরকমই দেখিয়েছিল টিভিতে সম্ভবত। সো এই পরিমাণ ঘটনা ঘটানো হয়েছে, ঘটিয়ে এমন পরিস্থিতিতে সরকারকে নিয়ে যাওয়া হলো যেখানে সরকারকে আক্ষরিক অর্থেই পাখির মতো গুলি করে মানুষ মারতে হয়েছে। যদিও আজকের পৃথিবীতে পাখিও যেন তেন করে গুলি করে মেরে ফেলা যায় না, এসব নিয়ে আলাপ আছে, তারপর আমরা এভাবে বলি তো। সো এটা করে সরকারকে এখন পর্যন্ত ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার খুব লম্বা সময় টিকবে না। কেন টিকবে না আলাদাভাবে কথা বলবো, আবারও বলছি। সো এই ঘটনাগুলো সব ঘটিয়েছে কে? জনাব তারেক রহমান। এখন এই ঘটনাগুলো ভালো কি খারাপ ওই ডিবেটে এখন আর না ঢুকি। কেউ বলতে পারেন হ্যাঁ, ভ্যান্ডালিজমের আলাপ যখন আসে, আমি 96 সালে কি আওয়ামী লীগ করেছে, খুব বেশি তথ্য অনলাইনে পাওয়া যায় না, তাদের একটা লাখ, তখন তার অনলাইনে পাওয়া ছিল না। তারপর রেট্রোস্পেক্টিভ নানান রকম রিপোর্ট 2-4টা যা পাওয়া যায়, আমি আপনাদেরকে পড়ে শোনাবো হোয়াট দে ডিড। প্রচুর তথ্য এখন আমরা যদি খুঁজি পাবো। যাই হোক, আমি ওই ডিবেটগুলোতে যাচ্ছি না, একদমই যাচ্ছি না। আমি তর্কের খাতিরে সরকারের সব কথা ধরে নিচ্ছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায়, ফাইন্যান্সিংয়ে, পরিকল্পনায়, বুদ্ধিতে এই ঘটনাটা ঘটলো। তার মানে দাঁড়ালো, এই দেশের এত গোয়েন্দা সংস্থা, পুলিশের, মিলিটারির, নানা কিসিমের গোয়েন্দা সংস্থা আছে, 4-5টা অন্তত, যারা রিপোর্ট তৈরি করে সবসময়, এবং আর্গুয়েবলি খুব শক্ত অভিযোগ আছে, এবং এই অভিযোগ বিশ্বাস করে এদেশে প্রচুর মানুষ আছে। এদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থাও কাজ করে। রং এই আলাপ আছে আমাদের এখানে। তর্কের খাতিরে, আপাতত আলোচনার খাতিরে আমরা ধরে নিই অন্তত তাদের একটা চোখ আছে, একটা দৃষ্টি আছে। ইনফ্যাক্ট এটা সরকারের পক্ষে থাকতে হবে তা না। প্রত্যেকটা পাওয়ারফুল দেশ অন্য দেশে তার গোয়েন্দাদেরকে নিযুক্ত রাখে, এটা তার হিসেব নিকাশের জন্যই রাখে এটা। সুতরাং আমরা তারা কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল হয়তো এটা নিয়ে ডিবেট করতে পারি, কিন্তু তাদের এক্সিস্টেন্স আছে। আমেরিকার গোয়েন্দা, অন্যান্য দেশের বিভিন্ন জায়গার গোয়েন্দা, পাকিস্তানি গোয়েন্দা থাকতে পারে, থাকার কথা আসলে। একদম বাংলাদেশ একটা খুবই ডেমোক্রেটিক বাংলাদেশ হলেও এগুলো থাকা খুবই স্বাভাবিক, এগুলো থাকে। সো এই রকম, এবং এই সরকারের সময় সরকারকে রক্ষার জন্য ভারত যে পরিমাণ বিনিয়োগ করেছে বিভিন্ন ক্ষেত্রে, বিনিয়োগ বলতে শুধু ফিনান্সিয়াল বিনিয়োগ বোঝাচ্ছি না, তার সব রকম শক্তি, সব রকম পাওয়ার, তার সব রকম হার্ড সফট পাওয়ার ব্যবহার করেছে, সেখানে থাকতে পারে। সো এই এতগুলো গোয়েন্দা সংস্থা দৃষ্টি এড়িয়ে আপনি ছাত্রদের আন্দোলনটাকে তৈরি করতে পারেন। কেউ তো বলার চেষ্টা করছে এটা ছাত্রদের আন্দোলনই ছিল না, এটাও নাকি প্ল্যানের পার্ট, তাহলে তো মহা ব্যাপার। তো আপনি এদের সবাইকে এড়িয়ে ছাত্র আন্দোলন করলেন, অথবা ছাত্র আন্দোলনের ভেতর ইনফিলট্রেট করলেন, ধাপে ধাপে এটাকে ওই জায়গায় নিয়ে গেলেন, এবং পরবর্তীতে এই রকম ঘটনাগুলো বাংলাদেশে ঘটাতে পারলেন, যেখানে অসংখ্য মানুষ এসে যোগ দিয়েছে। হ্যাঁ, এটাও ফ্যাক্ট, আমাদের কাছে যেহেতু ভিডিও আছে, সেখানে দেখবো আমরা প্রচুর সাধারণ মানুষও কানেক্টেড হয়েছে। তার মানে বিএনপি এমন মানুষকে, সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে আনতে পেরেছে যারা মুহুর্মুহু রাষ্ট্রীয় বাহিনীর গুলির, রাষ্ট্রীয় বাহিনী বলা ঠিক হচ্ছে না, এগুলো একেবারে আওয়ামী লীগের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। আমাদের তথাকথিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, তারা সমানে গুলি করছিল, পুলিশ, বিজিবি, আমরা দেখেছি। তার মুখে এসে দাঁড়িয়েছে তারেক রহমানের পরিকল্পনায়, প্ররোচনায়, তাই তো? এবং এই পরিমাণ ভাঙচুর করতে পেরেছে রাষ্ট্রের কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই গুলোর মধ্যে ঢুকে ভাঙচুর, জ্বালানো থেকে শুরু করে এসব ঘটাতে পেরেছে তার পরিকল্পনায়। তার মানেটা এই দাঁড়ালো কি অসীম ক্ষমতাবান মানুষ জনাব তারেক রহমান, তাই তো দাঁড়ালো। সরকারের বয়ান যদি সঠিক, আমি বলছি না এটা সঠিক বা ভুল, পরের কথা, সরকারের অ্যানালিসিসটাকে ধরছি। এই পরিমাণ শক্তি তাহলে তারেক রহমান অর্জন করেছেন সব জায়গায়, যিনি এই সরকারকে প্রায় ফেলে দিয়েছেন, এবং এই সরকার পড়েও যাবে যদি এই মুহূর্তে বা কম সময় নাও পড়ে। ধরে নিলাম, আবারও তর্কের খাতিরে হাইপোথেটিক্যাল সিচুয়েশন চিন্তা করি, সরকার একটু ঠিকঠাক হয়ে উঠতে পারলো ফর দ্য টাইম বিং, অ্যাটলিস্ট ফর সাম মান্থস, যদি সেটাও হয়, তাহলে কি এটা বোঝা যাচ্ছে না যে তারেক রহমান এতটাই পাওয়ারফুল হয়ে উঠেছেন তার নেটওয়ার্কিংয়ে, তার পরিকল্পনায়, তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিতে, তার বুদ্ধিতে,
যে তিনি আবারও এই সরকারকে ধাক্কা দিতে পারবেন, সেরকম পরিকল্পনা করতে পারবেন। কেউ বলতে পারেন সরকার এইবার আরও সব ব্যবস্থা নেবে, কিন্তু ব্যবস্থা তো আপনার ছিল। 15 বছর ধরে আপনি বহু ব্যবস্থা নিয়েছেন। বিএনপি নামক দলটাকে নানাভাবে হয়রানি করতে 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 ভীষণ দুর্বল দলে পরিণত করার চেষ্টা করেছেন, মামলা, জেলে থাকা, কি না, তারপরে তো হলো। সো আপনি ব্যবস্থা নিলে তো তারেক রহমান আবারও একই রকম পাল্টা, উনিও শিখছেন, উনি এতই স্মার্ট এখন হয়ে গেছেন, সো উনি তো এগুলো পাল্টা, আপনি যা করবেন তার পাল্টাও সে শিখে যাবে। তার মানেটা কি এই দাঁড়ালো না যে সরকারের পতন হবে জনাব তারেক রহমানের হাতে? এবং এইরকম একটা মেসেজ যখন সরকার জনগণের সামনে দেয়, জনাব তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কিছুটা কনফিউশনও কারোর মধ্যে যদি থেকে থাকে, আমি ব্যক্তিগত জীবনে দেখেছি, যেহেতু একটা ভয়ঙ্কর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে খুব লম্বা সময় ফাইট করেও বিএনপি জিততে পারছে না, এবং বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে জনাব তারেক রহমান ডিফ্যাক্টো লিডার, উনি যেহেতু পেরে উঠছেন না, হ্যাঁ অনেক সমালোচনা আছে সরকারের বিরুদ্ধে, তারপরে সবার তো এই আলাপটাও আছে যে যত যাই হোক না কেন এই পরিস্থিতির মধ্যেই তো বিজনেসটা তাকেই করতে হবে, তাকেই এই ঘটনাটা ঘটাতে হবে যে এই সরকারের পতনের আন্দোলন সাকসেসফুল করতে হবে। সেটা উনি পারবেন কিনা, যদি কিন্তু দিয়ে উনি ক্যাপেবল কিনা, এই প্রশ্নগুলো কেউ করার চেষ্টা করেন। আমি ব্যক্তিগত পর্যায়ে দেখেছি সরকার বিরোধীদের মধ্যেও এই ধরনের প্রশ্ন আছে। সরকারের এখনকার এই যে ন্যারেটিভ তারা মাঠে ছেড়েছে, সেটা দিয়ে আমি মনে করি এই কনফিউশন পুরোপুরি দূর হয়ে যাবে। জনগণের কাছে এটা প্রতিভাত হবে যে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য যদি কেউ থেকে থাকে সোফার, সেটা জনাব তারেক রহমান, সরকারই এটা এস্টাবলিশ করলো। সুতরাং আপনি বিএনপি জামাত বলে এবং লন্ডন বলে তারেক রহমান এটা করেছেন বলে আপনি বিএনপির উপর ক্র্যাকডাউন চালানোর জন্য কিছু একটা যখন সামনে আনছেন, প্রকারান্তরে আপনি আপনার বিরাট ডিজাস্টার তৈরি করেছেন। সরকার আসলে এই জিনিসগুলো খেয়ালই করছে না। কিন্তু ওই যে কথা দেখাতে চাইছি কেন, এগুলো ইন্ডিকেট করে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। এত বড় ঝাঁকি, এত বড় ধাক্কা তারা তো আর আগে খায় নাই, এবং তারা আমাদের চেয়ে ফার বেটার বোঝে কি পরিমাণ বিভৎসতা তারা চালিয়েছে। সংখ্যা 200 না, মৃতের সংখ্যা 203 না, এটা 4 or 5 টাইমস অ্যাটলিস্ট। হাজার মানুষ আহত হয়েছে। আমি সফট আওয়ামী লীগার কোনোভাবেই এই সরকারের সমালোচনা করবে না, সমালোচনা করলে পারলে দুটো পাল্টা কথা বলবে, এমন মানুষজনকে এই সরকারের প্রতি ঘৃণা প্রকাশ করতে দেখেছি। সুতরাং সরকার খুব ভালো মতো জানে সরকার আসলে পায়ের নিচে একটুও মাটি নাই, রাদার সরকার জাস্ট একটা চোরাবালির উপরে দাঁড়িয়ে আছে যে আস্তে আস্তে ডুবে যাবে এবং খুব বেশি সময় লাগবে না। সে কারণেই তাদের মাথা নষ্ট হয়ে গেছে, এবং তাদের এই যে ন্যারেটিভগুলো একটার পর একটা, তারেক রহমান এটা যদি সত্যিই হয়ে থাকে, আমি টেকনিক্যালি তর্কের খাতিরে বলছি, সব জেনুইন তথ্য থাকে, এই তথ্য সামনে আনা একটা ব্লান্ডার, একটা ডিজাস্টার। এই ডিজাস্টারগুলো প্রমাণ করে আওয়ামী লীগের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।